তো এই মুহূর্তে দাঁড়িয়ে এফসি চ্যালেঞ্জ লিগ 2024-25-এর গ্রুপ স্টেজের ড্র কিন্তু কমপ্লিট এবং আমরা আমাদের প্রত্যেকটা গ্রুপ সম্বন্ধে জানতে পেরে গেছি। অ্যান্ড স্পেশালি সেটা নিয়ে তো অবশ্যই ডিটেলসে কথা বলবো যে ইস্ট বেঙ্গল কোন গ্রুপে রয়েছে, কতটা টাফ গ্রুপ রয়েছে, কত ইজি রয়েছে এবং অবশ্যই কোন কোন টিম সব থেকে ভারী প্রতিপক্ষ হিসেবে দেখা দিতে পারে। কিন্তু শুরুতে একটা জিনিস শেয়ার করা রয়েছে যে যেদিনকে আমি এফসি চ্যালেঞ্জ লিগ নিয়ে একটা ডিটেল ভিডিও বানিয়েছিলাম, সেখানে একটা জিনিস শেয়ার করেছিলাম, সেটা কিন্তু আজকে মেলেনি। সেটা হচ্ছে যে আমরা এতদিন অবধি জানতাম যে এফসি কম্পিটিশনসের যা রুল রয়েছে সেই রুল মোতাবেক অলওয়েজ মেম্বার অ্যাসোসিয়েশনের যে র্যাঙ্কিং রয়েছে সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়। হ্যাঁ, কোভিডের টাইমে হয়তো পরিস্থিতি এদিক ওদিক ছিল, তখন কেউ একটা নিজেদের যে সুব্যবস্থা ছিল তাদের দেশে সেই অনুযায়ী হোস্ট নেশন হতে পেরেছিল, মানে সেন্ট্রালাইজড ভেন্যুতে আমরা খেলা দেখতে পেয়েছিলাম। কিন্তু আপাতত যেই সিচুয়েশনে পুরো ড্রটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল সেইভাবে কিন্তু হলো না। হোস্ট নেশন হিসাবে আমরা ভেবেছিলাম যে ইন্ডিয়া, বাহরাইন এবং অবশ্যই কুয়েত, এই তিনটে দেশ থাকবে, কারণ এই তিনটে দেশের যে র্যাঙ্কিং রয়েছে সেই র্যাঙ্কিং কিন্তু বেস্ট প্লেসড র্যাঙ্কিং ছিল এবং সেই সূত্রে আমাদের ধারণা ছিল যে এই তিনটে দেশেই কিন্তু আমরা বাকি যে সমস্ত গ্রুপগুলো রয়েছে, মানে তিনটে গ্রুপ এখানে ক্রিয়েট হচ্ছে এ বি আর সি, সেখানে সেন্ট্রালাইজড ভেন্যু হিসাবে এখানে খেলা দেখব। কিন্তু সেটা হয়নি। অর্থাৎ আমাদের যে আশা ছিল যে আমরা যে গ্রুপে ইস্টবেঙ্গল থাকবে সেই গ্রুপের খেলাগুলো ইন্ডিয়াতে বসে, মানে কলকাতাতে বসে দেখতে পাবো, সেটা কিন্তু হচ্ছে না। হোস্ট নেশন হিসেবে কিন্তু এফসির তরফ থেকে বেছে নেওয়া হয়েছে কুয়েত, ওমান এবং ভুটানকে। তবে হ্যাঁ, একটা লাকি ব্যাপার হয়েছে এই ক্ষেত্রে যে ইস্টবেঙ্গলের খেলাগুলো ভুটানে পড়েছে। ভুটানের গ্রুপ যেটা রয়েছে গ্রুপ এ, সেই গ্রুপটাতে কিন্তু ইস্টবেঙ্গল রয়েছে, বসুন্ধরা কিংস রয়েছে, লেবানন থেকে নেজমে এফসি রয়েছে এবং অবশ্যই হোস্ট ক্লাব হিসেবে কিন্তু ভুটানের পারো এফসি রয়েছে, যারা প্রথমবারের মতো কোনো এফসি কম্পিটিশনসের গ্রুপ স্টেজে খেলতে চলেছে। তো অবশ্যই প্রত্যেকটা গ্রুপ নিয়েই কথা বলবো, স্পেশালি গ্রুপ এ নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক। যদি গ্রুপগুলোর দিকে প্রথমে একবার তাকানো যায়, তাহলে গ্রুপ এতে যেটা আগেই বললাম যে ইস্টবেঙ্গল রয়েছে, বসুন্ধরা কিংস রয়েছে, লেবাননের নেজমে এফসি রয়েছে এবং অবশ্যই তার সাথে ভুটানের পারো এফসি রয়েছে। গ্রুপ বি এর দিকে যদি তাকানো যায় তাহলে সেখানে কুয়েতের আল আরাবি এসসি রয়েছে, তারা কিন্তু এই গ্রুপটার হোস্ট। দ্বিতীয় টিম রয়েছে তুর্কমেনিস্তানের চ্যাম্পিয়ন ক্লাব এফসি আরকাদাগ। থার্ড ক্লাব রয়েছে মালদ্বীপসের মাজিয়া, অ্যান্ড ফোর্থ ক্লাব রয়েছে কিরগিজিস্তানের এফসি আবদিস আতাকান্ত। এবং যদি গ্রুপ সি এর দিকে তাকানো যায় তাহলে সেখানে রয়েছে আল আহালি, বাহরাইনের ক্লাব। সেকেন্ড ক্লাব হিসেবে রয়েছে সিরিয়ার আল ফুতোয়া এফসি এবং থার্ড ক্লাব যারা হোস্ট ক্লাব রয়েছে ওমানের আল সিব ক্লাব, যারা 2022-এর এফসি কাপ উইনার ছিল। এবং তার সাথে ফোর্থ ক্লাব রয়েছে প্যালেস্তাইনের হিলাল আল কুদস। তো মোটামুটি এই তিনটে গ্রুপ দেখে আমার যেটা ধারণা সেটা হচ্ছে গ্রুপ সি, এই গ্রুপটাকে আমরা গ্রুপ অফ ডেথ বলতে পারি। কারণ সেখানে দেখো বাহরাইনের ক্লাব রয়েছে, সিরিয়ার ক্লাব রয়েছে, ওমানের ক্লাব যে রয়েছে তারা এফসি কাপ উইনার জাস্ট 2 বছর আগে, এবং তার সাথে প্যালেস্তাইনের ক্লাব রয়েছে। প্যালেস্তাইনের যেমনই সমস্যা হয়ে যাক না কেন, তাদের ডোমেস্টিক প্লেয়ারদের যে ফিজিক্যাল কন্ডিশন, যে কোয়ালিটি, সেটা কিন্তু আমরা জানি। তো অন্ততপক্ষে আমার কাছে গ্রুপ সিটা গ্রুপ অফ ডেথ লাগছে। গ্রুপ এ ভীষণভাবে মডারেট গ্রুপ রয়েছে, কিন্তু যেহেতু এতটা উচ্চতায় খেলা হবে, ভুটানের মতো পরিবেশে খেলা হবে, অ্যান্ড তাদের মাঠের কন্ডিশনস কী রয়েছে, কতটা ন্যাচারাল গ্রাস রয়েছে, কতটা আর্টিফিশিয়াল গ্রাস রয়েছে, সিরিয়াসলি আমরা জানি না। তো এই গ্রুপটা ভীষণভাবে একটা মডারেট গ্রুপ। তো প্রত্যেকটা টিমের কাছেই কিন্তু বাজিমাত করার সব রকম সুযোগ থাকছে। আমরা অবশ্যই চাইবো যে ইস্টবেঙ্গল এই গ্রুপটা থেকে টপ করে পরবর্তী রাউন্ডের দিকে, মানে কোয়ার্টার ফাইনালের দিকে যাক। আর গ্রুপ বিটাও কিন্তু ভীষণভাবে মডারেট গ্রুপ রয়েছে, যেখানে কুয়েত এবং তুর্কমেনিস্তানের ক্লাবেরই পাল্লা ভারী থাকার কথা। তার পাশাপাশি কিরগিজিস্তান, তারাও নিজেদের লোকাল প্লেয়ারদের ওপর ভরসা করে থাকে। মালদ্বীপসের মাজিয়া এসসি রয়েছে, বাট এখনও অবধি খুব বেশি যে ছাপ ফেলতে পেরেছে এরকম বলা যাবে না। তবে হ্যাঁ, তারাও বাজিমাত করে দিতে পারে, প্রবলেমের কিছু নেই। কিন্তু কুয়েতে খেলা হবে, কুয়েতের পরিবেশের সাথে মানিয়ে নিয়ে বাকি টিমগুলোকে কিন্তু খেলতে হবে, কারণ বিভিন্ন রকম ক্লাইমেট থেকে, বিভিন্ন রকম ওয়েদার থেকে টিমগুলো কিন্তু গিয়ে কুয়েতে মিশবে। যেমন তুর্কমেনিস্তান এবং কিরগিজিস্তান, তাদের কিন্তু ভীষণভাবে প্রবলেম হবে, কারণ তারা যে ওয়েদারের দেশ, যেখানে তারা নিজেদের ফুটবলটা খেলে, সেখানে গিয়ে কুয়েতের মতো দেশে খেলা। সো ইন্টারেস্টিং হবে। কিন্তু যেটা আমাদের মেন ফোকাস সেটা হচ্ছে গ্রুপ এ। সো গ্রুপ এ নিয়ে মেনলি কথা বলা যাক। আর প্রথমে একটু ছোট্ট করে এফসি চ্যালেঞ্জ লিগের আবারও ফরম্যাটটা বলে দেওয়া যাক, কারণ একটু কনফিউশন ক্রিয়েট করছে। যেটা এখনও অবধি এফসি চ্যালেঞ্জ লিগের অফিসিয়াল ওয়েবসাইটে জানা যাচ্ছে যে ওয়েস্ট রিজিয়নে যে তিনটে গ্রুপ রয়েছে সেই তিনটে গ্রুপে 12টা টিম খেলছে। তিনটে গ্রুপ থেকে কিন্তু টপাররা
যারা টপ পজিশনে শেষ করবে তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যাবে, এবং এই তিনটে গ্রুপের যারা বেস্ট প্লেসড রানার্স আপ হবে, অর্থাৎ তিনটে গ্রুপের রানার্সদের মধ্যে সব থেকে ভালো পয়েন্ট পাওয়া, সব থেকে বেশি গোল ডিফারেন্স পাওয়া যাদের হয়ে থাকবে তারাই কিন্তু ফোর্থ ক্লাব হিসাবে কোয়ার্টার ফাইনালে যাবে ওয়েস্ট রিজিয়নের। এবং ইস্ট রিজিয়নে কিন্তু ভীষণ বড় সুযোগ রয়েছে, কারণ সেখানে দুটো মাত্র গ্রুপ, তিনটে করে টিম, তাদের দুটো টিম কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে যাবে। তো এইভাবে আমরা এই দিক থেকে চারটে, এই দিক থেকে চারটে টিম পেয়ে যাব। অ্যান্ড ওয়েস্ট রিজিয়নের চারটে টিম তারা নিজেদের মধ্যে কোয়ার্টার ফাইনাল খেলবে, ইস্ট রিজিয়নের চারটে টিম নিজেদের মধ্যে কোয়ার্টার ফাইনাল খেলবে, সেমিফাইনালে এখান থেকে দুটো টিম, এদিক থেকে দুটো টিম, তারা তাদের মতো করে সেমিফাইনাল খেলে নেবে। অ্যান্ড ফাইনালি গিয়ে ওয়েস্ট রিজিয়ন থেকে একটা টিম আর ইস্ট রিজিয়ন থেকে একটা টিম কিন্তু ফাইনালে মিট করবে। সো দিস ইজ দ্য বেসিক ফরম্যাট অ্যান্ড ফ্ল্যাট ফরম্যাট। তো তিনটে টুর্নামেন্ট আমি বলবো কিন্তু তিনভাবে এফসি অ্যাপ্রোচ করতে চাইছে, ডিফারেন্ট ফরম্যাটে অ্যাপ্রোচ করতে চাইছে। আর সেন্ট্রালাইজড ভেন্যুতে খেলা হবে, এটি যেটা আগে থেকে আমরা জানি। এবং ম্যাচ ডে কিন্তু রয়েছে 26 অক্টোবর, 29 অক্টোবর অ্যান্ড 1 নভেম্বর। তো আমি যখন ভিডিও বানাচ্ছি এখনও অবধি কোন দিনকে ইস্টবেঙ্গলে কে প্রতিপক্ষ রয়েছে এটা কনফার্মড হয়নি। এটা কনফার্মড হয়ে গেলে কিন্তু এই ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে আমি একদম আমার কমেন্ট দিয়ে পিন করে দেবো, তো যারা পরে ভিডিওটা দেখবে তাদের জন্য বুঝতে সুবিধা হয়ে যাবে। এবার যদি প্রত্যেকটা টিমকে নিয়ে কথা বলি, তাহলে প্রথম টিম তারা হোস্ট টিম হিসেবে থাকছে, তারা ভুটানের পারো এফসি। ভুটানের সব থেকে পপুলার ক্লাব, প্রথমবারের মতো এফসির কম্পিটিশনে ওরা একদম গ্রুপ স্টেজে আসতে চলেছে, মেন রাউন্ডে আসতে চলেছে। এর আগে এফসি কাপের ওরা প্রিলিমিনারি রাউন্ড খেলতো, কিন্তু খুব একটা ভালো কিছু করতে পারতো না। তো যাই হোক, এইবারে ওরা মেন রাউন্ডে আসছে, এবং এখানে বলে রাখা ভালো যে ওরা কিন্তু কোয়ালিফাইং রাউন্ড খেলে আসছে। নেপালের ক্লাবকে হারিয়ে ওরা মেন রাউন্ডে প্রবেশ করেছে, এবং মোটামুটি একটা সিনিক বিউটি রয়েছে ভুটানের। ভুটান আমাদের কাছে অলওয়েজ একটা খুব পছন্দের জায়গা ভারতবাসী হিসাবে, এবং আমরা জানি যে এখান থেকে যেতে গেলে আমাদের ভারতীয়দের কোনো ভিসা লাগে না, শুধুমাত্র পাসপোর্ট বা যে কোনো আইডেন্টিটি কার্ড থাকলে কিন্তু আমরা ভুটান যেতে পারি, ঘুরতে পারি। তো ভুটান আমাদের কাছে খুবই পছন্দের জায়গা। যারা ঘুরে এসেছে তারা নিশ্চিতভাবেই খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। আমি জানি না বাংলাদেশি সিটিজেন্সদের জন্য কি নিয়ম রয়েছে, যে ভিসার কি প্রসেস রয়েছে না রয়েছে, কারণ বাংলাদেশের কাছেও কিন্তু ভুটান খুবই একটা অ্যাক্সেসেবল জায়গা, এবং বহু বাংলাদেশি লোকজনও সেখানে যান। আর সেই জায়গাতে দাঁড়িয়ে এই দুটো দেশের কিন্তু ট্রাভেলিং ফ্যান্সদের খুব একটা প্রবলেম হবে না ভুটানে গিয়ে খেলা দেখতে। তো ভীষণভাবে একটা এনজয়িং মুভমেন্ট তৈরি হবে। কিন্তু ওখানে মাঠের কন্ডিশন এবং অবশ্যই সেই মুহূর্তে ওয়েদার কন্ডিশন কী থাকবে তার উপরে বেশ করেও কিন্তু টিমগুলো তাদের পারফরমেন্স তুলে ধরবে। আর যদি পারো এফসিকে নিয়ে একটু ছোট্ট করে কথা বলা যায়, তাহলে অবশ্যই এই সিজনে বিশেষ করে ওরা এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফায়ার আর এএফসি চ্যালেঞ্জ লিগ খেলার জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট সিগনেচার করিয়েছে, যার মধ্যে দুজন প্লেয়ারকে আমরা চিনি। একজন প্লেয়ার হচ্ছে রিচার্ড গার্ডজে, যে প্লেয়ার আগে ইন্ডিয়ান সুপার লিগে দিল্লি ডায়নামোসে খেলেছে, আর লাস্ট ইয়ারে কিন্তু রাজস্থান ইউনাইটেডে ছিল। তো প্লেয়ারটা পরিচিত একজন স্ট্রাইকার, তাকে সই করিয়েছে খুব শর্ট কন্ট্রাক্টে, একদমই খুব লিমিটেড ম্যাচের জন্য, সব ম্যাচে হয়তো ইউজও করা হবে না। কিন্তু তার থেকেও একটা বিগ সিগনেচার, সেটা হচ্ছে কেইসুকে হোন্ডা। যে হোন্ডাকে আমরা চিনি জাপানের স্টার ফুটবলার, বা একটা সময় জাপানের পোস্টার বয় হিসাবে, এবং ইউরোপে গিয়ে মিলানে, এসি মিলানে খেলেছিল, 3 বছর ছিল। এবং সেই কেইসুকে হোন্ডা, যার প্রায় 100 ম্যাচের এক্সপিরিয়েন্স রয়েছে জাপান ন্যাশনাল টিমের হয়ে, সেই প্লেয়ারকে কিন্তু ওরা সই করিয়েছিল। টিমের ক্যাপ্টেন হিসেবে কিন্তু চ্যালেঞ্জ লিগের যে কোয়ালিফাইং ম্যাচ রয়েছে সেখানে অবধি নেমেছিল, এবং চ্যালেঞ্জ লিগের যে মেন রাউন্ড ম্যাচ রয়েছে, মানে গ্রুপ স্টেজের ম্যাচ রয়েছে, এখানেও কিন্তু কেইসুকে হোন্ডাকে ওরা ইউজ করতে চলেছে। সো এটা একটা বিরাট বড় নাম, যথেষ্ট পরিমাণে একটা বড় নাম আমাদের এশিয়ান ফুটবলের ক্ষেত্রে। তার পাশাপাশি আরও কিছু প্লেয়ার রয়েছে, মানে টোটাল 11 জন দেখলাম বিদেশি প্লেয়ার রয়েছে, যাদের প্রায় প্রত্যেকের সাথেই কিন্তু খুব শর্ট টার্মে কন্ট্রাক্ট রয়েছে। এবং ভুটানের যারা ডোমেস্টিক প্লেয়ার রয়েছে তাদের থেকে অনেক বেশি করে ওরা কিন্তু ওদের বিদেশি প্লেয়ারদের উপর ভরসা করছে। অ্যান্ড দেখা যাক ফাইনালি পারো এফসি কতটা কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখা দিতে পারে, কারণ বড় বড় নাম, ভালো ভালো প্লেয়ার যারা যথেষ্ট পরিমাণে ভালো পারফরমেন্স করেছে কেরিয়ারে, তাদেরকে নিয়েছে। অ্যান্ড সেকেন্ড টিমটা রয়েছে নেজমে এফসি, যারা লেবানন থেকে আসছে। এই টিমটা কিন্তু যথেষ্ট ভালো টিম, টিমটাতে কোনো বিদেশি প্লেয়ার নেই, কিন্তু ওরা ওদের যে ডোমেস্টিক প্লেয়াররা রয়েছে তাদের কোয়ালিটিতে বেস করেই নিজেদের পারফরমেন্স তুলে আনবে, এটা অলওয়েজ ভাবনা চিন্তা করে, এবং সেভাবেই কিন্তু বিভিন্ন এফসি কম্পিটিশনস ওদেরকে আমরা দেখেছি। অ্যান্ড ফাইনালি এই গ্রুপটাতে আমার মতে ডোমেস্টিক প্লেয়ারদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী নেজমে এফসি ডোমেস্টিক প্লেয়ারদের স্ট্যান্ডার্ডে একটু হলেও এগিয়ে থাকবে। কারণ আমরা রিসেন্ট টাইমসে দেখেছি, যখন আমরা লেবাননকে ফেস করেছি ন্যাশনাল টিমের কোনো ম্যাচে, সেই ক্ষেত্রে তাদের কতটা স্ট্রেংথ রয়েছে, স্কিল রয়েছে, অ্যান্ড এরিয়াল বলে ওরা কতটা দক্ষ, ডিফেন্সিভলি কতটা স্ট্রং, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে ডোমেস্টিক প্লেয়ারদের যদি কম্পেয়ার করা হয় চারটে ক্লাবের মধ্যে, তো আনডাউটেডলি সেই জায়গাতে লেবাননের ক্লাব কিন্তু অ্যাহেড থাকবে। এবং
যদি খুব এক্সট্রিম লেভেলে গিয়ে কাউকে একটা ফেভারিট বাছতে হয় যে 19-20-এর একটা ফারাক থাকলো, সেখানেও আমার মনে হয় যে নেজমে এফসি কিছুটা অ্যাহেড থাকবে ওদের ডোমেস্টিক প্লেয়ারদের কোয়ালিটি ওয়াইজ। বাট এই টিমটাতে এখনও অবধি কোনো ফরেন প্লেয়ার নেই, যা আপাতত সার্চ করলাম কোনো ফরেন প্লেয়ার নেই। ওদের দেশে ফরেন প্লেয়ার নিয়ে বহুরকম প্রবলেম হয়, ভিসা টিসা এসব নিয়ে, জানোই যে ওই দেশগুলোর কী অবস্থা হয়ে থাকে। তো ফাইনালি এই টিমটা আমার মনে হয় যে অনেকটা বেগ দেবে, অ্যান্ড এই টিমটার বিরুদ্ধে যে টিম যত বেশি ভালো খেলে পয়েন্ট কালেক্ট করতে পারবে তাদের জন্য সব থেকে বেশি ভালো দিক হবে। অ্যান্ড থার্ড টিম অবশ্যই বসুন্ধরা, তাদেরকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ একদমই পড়শি দেশের ক্লাব। রিসেন্ট টাইমে তারা ইন্ডিয়াতে এসেছে বা ইন্ডিয়ান টিমের এগেনস্টে খেলেছে, মোহনবাগান বলো, বেঙ্গালুরু বলো, ওড়িশা বলো, তাদের এগেনস্টে খেলেছে, ভালো পারফরমেন্স তুলে ধরেছে। লাস্ট সিজনে তো আলাদা করে কিছু বলার নেই, ওড়িশাকে মোহনবাগানকে একসাথে বেগ দিয়েছে। তো দেখা যাক, বসুন্ধরাতেও কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে, কিছু ভালো নতুন প্লেয়ার ওরা নিয়ে এসেছে। অ্যান্ড অবভিয়াসলি টিমের টপ স্ট্রাইকার বা টপ প্লেয়ার কিন্তু রবসন রবিনহো রয়েছে, যাকে নিয়ে ইন্ডিয়ান ফুটবল একটা বিরাট বড় গুঞ্জন প্রতি সিজনেই থাকে যে এই বুঝি চলে এলো, এই বুঝি চলে এলো। তাকে নিয়ে তো একদম অনেক দূর অবধি কথাবার্তাও বহু টিমের এগিয়ে যায়, বাট ফাইনালি সেটা হয় না। তো এখনও অবধি বসুন্ধরা কিংসে রয়েছে এবং নভেম্বরে কিন্তু তার কন্ট্রাক্টও শেষ হয়ে যাচ্ছে। তো যদি কোনো টিম মনে করে ইন্ডিয়ান সুপার লিগে যে জানুয়ারি থেকে সই করাবে, রাস্তা কিন্তু খোলা থাকছে যদি কন্ট্রাক্ট এক্সটেনশন না করে। তো এই টিমটাও ভীষণভাবে একটা টাফ কম্পিটিটিভ টিম হিসেবে দেখা দেবে, কারণ তাদের বিদেশি প্লেয়ারদের কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। হ্যাঁ, বাংলাদেশের যারা ডোমেস্টিক প্লেয়ার, বলবো না তাদের যে কম্পারেটিভ কোয়ালিটি রয়েছে সেটা ভীষণভাবে হাইফাই, বাট হ্যাঁ, ওরা বিদেশি প্লেয়ারদের ওপর অনেক বেশি করে ভরসা করে কিন্তু নিজেদের পারফরমেন্সকে তুলে ধরার চেষ্টা করবে। অ্যান্ড ফাইনালি যে টিমকে নিয়ে কথা বলতে হবে সেই টিম ভাই আমাদের ইন্ডিয়ান টিম, বাংলার টিম ইস্ট বেঙ্গল, যারা অনেক বছর পর এএফসির কোনো কম্পিটিশনসে ব্যাক করছে। কথা ছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ যাওয়ার, বাট সেটা হয়নি। সেখানে অল্টি নাসির কিন্তু ইস্টবেঙ্গলকে পাঠিয়ে দিয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগে, এবং সেখানে ইস্টবেঙ্গল একটা ভালো টুর্নামেন্ট হিসেবে এটাকে দেখতে পারে, ভালোভাবে খেলতে পারে, একটা ভালো স্টেজ অবধি এগোতে পারে। কিন্তু আপাতত পরপর দুটো ম্যাচে আমরা যা পারফরমেন্স দেখলাম, এবং সেই দুটো ম্যাচের পারফরমেন্স কিন্তু প্রচুর কোশ্চেন রেজ করে দিয়ে গেছে, যেখানে অনেক ভালো করে ট্যাকটিক্স বানাতে হবে, যেখানে অনেক বেটার স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে, যেখানে আরও প্লেয়ারদের ফিটনেসের ইমপ্রুভমেন্ট দরকার রয়েছে। সেই জায়গাগুলো কিন্তু রিকভারির অনেকটা টাইম রয়েছে, অ্যান্ড সেটা রিকভারি দরকার যদি তুমি এফসি কম্পিটিশনসে ভালো কিছু করতে যাও। আর শুরুতেই বললাম যে গ্রুপ এটা কিন্তু ভীষণভাবে একটা মডারেট গ্রুপ রয়েছে, এখানে কেউ কারোর থেকে খুব একটা এগিয়ে নেই, খুব একটা পিছিয়ে নেই, অন্ততপক্ষে কেউ কাউকে ফেভারিট বাঁচতে পারবে না। ডোমেস্টিক প্লেয়ারদের নিরিখে আমি বলছি লেবাননের ক্লাবটা একটু হেড থাকবে, বাট ওভারঅল যদি দেখতে হয় চারটে ক্লাবের অবস্থা, মোটামুটি আমার মনে হয় না যে কেউ মাঠে নামার আগে বলে দেবে যে এই টিমটা ফেভারিট রয়েছে, তারা এই গ্রুপ টপার হতে চলেছে, বা এই গ্রুপটা থেকে আমরা বেস্ট রানার আপ পেতে চলেছি, এরকম সিচুয়েশন না। অর্থাৎ প্রত্যেকটা যে গ্রুপ রয়েছে ওয়েস্ট রিজিয়নে, প্রত্যেকটা টিমের কিন্তু টার্গেট থাকবে টপ পজিশনে শেষ করা। 3টে ম্যাচ রয়েছে, দুদিন করে গ্যাপে 3টে ম্যাচ হয়ে যাবে, এবং 3টে ম্যাচ থেকে ম্যাক্সিমাম 9 to 7 পয়েন্টস, 7 to 9 পয়েন্টস, উল্টো হয়ে যাচ্ছে, 7 থেকে 9 পয়েন্ট কিন্তু প্রত্যেকটা টিম টার্গেট করবে যে আমাকে মানে এখান থেকে ক্যালকুলেট করতে হবে যে 2টো উইন, একটা ড্র, বা 3টে উইন হলো তার তো কোনো কথাই হতে পারছে না। তো সেটা কিন্তু প্রত্যেকটা টিমের টার্গেট থাকবে। তো এই গ্রুপটা গ্রুপ অফ ডেথ না, ভীষণভাবে কিন্তু প্রত্যেকের জন্য একটা ওপেন গ্রুপ, এবং সেখানে ইস্টবেঙ্গলের কাছে প্রচুর প্রচুর কিন্তু ইম্প্রুভমেন্টের দরকার রয়েছে। এবং তারপরে গিয়ে আমরা অন্ততপক্ষে আইএসএল শুরু হওয়ার পর থেকে অনেকটা সময় থাকবে, প্রায় 1 থেকে 1.5 মাস পর এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ রয়েছে। তো বুঝতে পেরে যাবো যে অ্যাকচুয়ালি কীভাবে কার্লোস কোয়াদ্রা তিনি পুরো পুরো সেট আপটা তৈরি করছেন, কীভাবে তিনি স্ট্র্যাটেজি বিল্ড আপ করছেন, কতটা ভালো তিনি ট্যাকটিক্স নিয়ে আসছেন, সবটাই কিন্তু আলটিমেট এফসি চ্যালেঞ্জ লিগকে মাথায় রেখে করতে হবে, যেহেতু এতটা হাই অল্টিটিউডে খেলা। ভুটান আমরা জানি যে তাদের ওয়েদার, তাদের ক্লাইমেট কীরকম থাকে, সেই পরিবেশে গিয়ে খেলা। আবারও বলছি, মাঠের কন্ডিশন জানি না, যদি কেউ জানো তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিও। পারো এফসি যে মাঠে খেলে সেই মাঠের কন্ডিশন সিরিয়াসলি জানি না। যদি ভালো একদমই ন্যাচারাল গ্রাস হয় তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো টিমেরই খুব একটা প্রবলেম হবে বলে। আদারওয়াইজ আর্টিফিশিয়াল গ্রাস হলে কিন্তু যে কোনো টিমের ক্ষেত্রে সেটা প্রবলেম হবে, কারণ ইস্টবেঙ্গল অলওয়েজ যে মাঠগুলোতে খেলে, প্র্যাকটিস করে, সেটা কিন্তু পুরোপুরি ন্যাচারাল গ্রাসের মাঠ। তো সেখানে একটা বড় প্রবলেম হতে পারে যদি আর্টিফিশিয়াল মাঠ হয়। তো সব দিক থেকে দেখা যাবে যে হ্যাঁ, অনেক রকম প্রতিকূলতা রয়েছে, কিন্তু এই টিমটা যেভাবে তৈরি হয়েছে, যেভাবে রিক্রুটমেন্ট হয়েছে, যেভাবে মোটামুটি প্লেয়ার নিয়ে আসা হয়েছে, যেভাবে এক্সপেন্স করেছে স্পন্সররা বা ইনভেস্টররা, সেই জায়গাটাকে মান্যতা দিতে গেলে কিন্তু কোয়াদ্রাতকে অনেকটা কাজ করতে হবে, অনেক বেশি করে কিন্তু নিজের
রাতগুলোকে জাগতে হবে অ্যান্ড ফাইনালি একটা স্ট্র্যাটেজি অনেক বেটার ওয়েতে ডেভেলপ করতে হবে। বারবার যদি ফ্রিকুয়েন্ট স্ট্র্যাটেজি চেঞ্জ হয়, ট্যাকটিক্স চেঞ্জ হয়, সেটা টিমের জন্য ক্ষতিই বয়ে আনবে। তো দেখা যাক, অনেক প্লেয়ার এখনও অবধি টিমের ফিটনেসে ফিরতে বাকি রয়েছে বা একদম মেন কম্বিনেশনে ফিরতে এখনও বাকি রয়েছে। তো সেটা হয়ে যাওয়ার পর, বিশেষ করে যখন আইএসএল শুরু হবে, তখন থেকে আমরা বুঝতে পারবো যে ইস্টবেঙ্গল কীভাবে নিজেদেরকে প্রিপেয়ার করছে। তো ফাইনালি আমরা এই গ্রুপটার দিকে বেশি তাকিয়ে থাকবো, বাকিদের দিকেও তাকিয়ে থাকতে হবে ওই রানার্স আপ পজিশন ভাবার জন্য। আর যদি এখান থেকে ইস্টবেঙ্গল টপ হয়ে যায়, তাহলে তো আলাদা করে কিছু ভাবার নেই, কারণ অবশ্যই এখান থেকে বসে ইস্টবেঙ্গলকে ব্যাক করবো না তো কাকে ব্যাক করবো? বাংলাদেশের ক্লাব বা ভুটানের ক্লাবকে তো ব্যাক করা যায় না, স্বাভাবিক নয় সেটা কোনোদিনও। তো দেশের ক্লাব সেই জায়গাতে দাঁড়িয়ে আলটিমেট ইস্টবেঙ্গলের জার্সিতে দেশের পতাকাটাই থাকবে। তো তারা ভালো খেলুক, ভালো করুক, কোয়ার্টার ফাইনালে যাক, ভালো একটা স্টেজ অবধি রিচ করুক, কারণ সুযোগ কিন্তু ইন্ডিয়ান ক্লাবের কাছে অলওয়েজ এএফসি চ্যালেঞ্জ লিগে আগামী দিনেও থাকবে এবং সেটাকে পাকিচ্য করা উচিত যদি আমরা এএফসি কম্পিটিশনসে কোনো ট্রফি ইন্ডিয়াতে আনতে চাই। না হলে কিন্তু ভীষণভাবে একটা বড় সমস্যা আগামী দিনে থাকবে কোএফিসিয়েন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে। সো সেটা অনেক কঠিন ব্যাপার, যাই হোক সেগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই। এই ভিডিওটা এই অবধি। এবার তোমাদের এই গ্রুপটা কেমন লাগলো বা প্রত্যেকটা গ্রুপ নিয়ে কী কী ওপিনিয়ন রয়েছে শেয়ার করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন কমেন্ট করে জানাতে থাকো। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।